হ্যালো এভরিওয়ান, ফেজ রুলে তোমাদের আজকের আলোচ্য বিষয় হলো ক্রায়োহাইড্রিক মিক্সচার্স অ্যান্ড অ্যালয়েস। তোমাদের এর আগের ক্লাসে সিম্পল ইউটেকটিক সিস্টেম পড়ানো হয়েছিল। এবারে তাদেরই একটা বিশেষ অংশ যেখানে আমরা আলোচনা করব ক্রায়োহাইড্রিক মিক্সচার এবং অ্যালয় সম্বন্ধে। তো এখানে একটা ট্যাবুলার ফর্মে বেশ কয়েকটা সিম্পল ইউটেকটিক সিস্টেম তার বর্ণনা দেওয়া রয়েছে। এখানে যে চাপ বা প্রেশার সেটা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে কনস্ট্যান্ট রাখা হয়েছে, অর্থাৎ এখানে একটা ভ্যারিয়েবল রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এবং সেটা প্রেশার ইজ কনস্ট্যান্ট। এবারে এই যে সিস্টেমগুলো পরীক্ষায় তোমাদেরকে এইভাবে সিস্টেমগুলোর ডেসক্রিপশনগুলো দেওয়া হবে। এখানে 7খানা সিস্টেম রয়েছে, যে কোনো একটা ধরো দিল এবং তোমাদেরকে বলা হলো যে এদের ফেজ ডায়াগ্রাম ড্র করতে হবে। তো সেইখানে কম্পোনেন্ট এ হিসেবে একজন থাকবে, কম্পোনেন্ট বি হিসেবে আরেকজন থাকবে। ন্যাচারালি ওয়াই অ্যাক্সিসে তোমরা কম্পোনেন্ট বিটাকে প্লট করবে এক্স অ্যাক্সিসে, এবং ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার প্লট করবে। ওকে, এবার টেম্পারেচার ওয়াইজ কোথায় কি ধরনের ফেজ হবে সেটা আমরা দেখতে পাবো এই দুটো প্যারামিটার থেকে। এবং দুটোই ইউটেকটিক যে পয়েন্ট, সেই ইউটেকটিক পয়েন্টের রিলেটেড, অর্থাৎ ইউটেকটিক পয়েন্টে বি কম্পোনেন্টের ওয়েট পার্সেন্টেজ কত এবং তার কারেসপন্ডিং টেম্পারেচার কত সেইটা দেখে আমরা খুব সহজেই ফেজ ডায়াগ্রাম আঁকতে পারবো। তো এইখানে মোট 7খানা সিস্টেমের মধ্যে প্রথম যে 4টে সিস্টেম, এই 4টে সিস্টেম হচ্ছে মেটাল প্লাস মেটাল। তো এদের যে ইউটেকটিক মিক্সচার সেটাকে বলা হয় অ্যালয়, এবং বাকি যে 3টে সিস্টেম রয়েছে 5, 6 এবং 7 তারা হচ্ছে ওয়াটার প্লাস সল্ট। এদের যে ইউটেকটিক মিক্সচার সেইটাকে বলা হয় ক্রায়োহাইড্রিক মিক্সচার, এবং সেখান থেকেই এই ক্রায়োহাইড্রিক টেম্পারেচার এবং ক্রায়োহাইড্রিক কম্পোজিশন এই টার্মগুলো এসেছে। তো সেই জিনিসগুলোই আমরা এক এক করে দেখে নেব। অর্থাৎ যেটা দাঁড়ালো যে ইউটেকটিক পয়েন্টের একটি বিশেষ টার্মিনোলজি হচ্ছে ক্রায়োহাইড্রিক পয়েন্ট। তো আমরা অ্যালয় এবং ক্রায়োহাইড্রিক মিক্সচারগুলো সম্বন্ধে এখানে একবার জেনে নিই যে ইফ দ্য টু কম্পোনেন্টস এ অ্যান্ড বি বোথ আর মেটালস দেন ইউটেকটিক কম্পোজিশন ইজ অ্যান অ্যালয়। তাহলে সেই ইউটেকটিক কম্পোজিশনটাকে অ্যালয় বলা হচ্ছে যদি এ এবং বি উভয় ধাতু হয়। কিন্তু যদি এ এবং বি তাদের মধ্যে একজন জল এবং আরেকজন লবণ হয়, সেই সকল ক্ষেত্রে তাদেরকে বলা হয় ক্রায়োহাইড্রিক মিক্সচার, যেটা বললাম। ওকে, এবং সেই অনুযায়ী সেই টার্মিনোলজিগুলো খানিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকমভাবে না, দ্য ইউটেকটিক পয়েন্ট ইন কেস অফ সল্ট ওয়াটার সিস্টেম ইজ কল্ড দ্য ক্রায়োহাইড্রিক পয়েন্ট অ্যান্ড দ্য করেসপন্ডিং টেম্পারেচার সেটাকে বলা হচ্ছে দ্য ক্রায়োহাইড্রিক টেম্পারেচার অ্যান্ড দ্য কম্পোজিশন সেইটাকে বলা হচ্ছে ক্রায়োহাইড্রিক কম্পোজিশন। তাহলে কি দাঁড়ালো, ইউটেকটিক পয়েন্ট হয়ে গেল ক্রায়োহাইড্রিক পয়েন্ট, ইউটেকটিক টেম্পারেচার হয়ে গেল ক্রায়োহাইড্রিক টেম্পারেচার, এবং ইউটেকটিক কম্পোজিশন সেটা হয়ে গেল ক্রায়োহাইড্রিক কম্পোজিশন। কাদের ক্ষেত্রে, তা যদি কিনা সেই সিম্পল ইউটেকটিক সিস্টেমটা সল্ট ওয়াটার সিস্টেম হয় তাদের ক্ষেত্রে। তো আমরা এখানে 1 নম্বর সিস্টেমটা নিচ্ছি, ফেজ ডায়াগ্রাম অফ সিস্টেম 1। 1 নম্বরে কি দেওয়া ছিল না, লেড। কম্পোনেন্ট এ ছিল লেড এবং কম্পোনেন্ট বি ছিল সিলভার। লেডের মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা ঠান্ডা থেকে গরম করি তাহলে মেল্টিং পয়েন্ট, আবার যদি গরম অবস্থায় তরল অবস্থায় তারা রয়েছে তাদেরকে শীতলীকরণ করা হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট একই, শুধু হিট ফ্লো থার্মোডাইনামিক যে ডিরেকশন সেটা শুধু বিপরীত। সিলভারের ক্ষেত্রে তার মেল্টিং পয়েন্ট 961 ডিগ্রি সেলসিয়াস, আর এদের ক্রায়োহাইড্রিক এদের ইউটেকটিক টেম্পারেচার হচ্ছে 303 ডিগ্রি সেলসিয়াস এবং ইউটেকটিক কম্পোজিশন হচ্ছে 2.6। তো এক্ষেত্রে এক্স অ্যাক্সিসে সবচেয়ে বাঁ দিকে 100% লেড রয়েছে এবং এক্স অ্যাক্সিসের এক্সট্রিম রাইটে 100% সিলভার রয়েছে, অর্থাৎ এইখানে 0% সিলভার, এবং সিলভারের পার্সেন্টেজ ক্রমশ বাড়তে 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 এই জায়গাটাতে 2.6 হচ্ছে এবং এই জায়গাটাতে 100 হচ্ছে। এবং এই 2.6 এর করেসপন্ডিং টেম্পারেচার যেখানে কিনা 3টে ফেজ একসাথে রয়েছে সেটা হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার এবং তার মান হচ্ছে 303 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ফেজ ডায়াগ্রামটা কি করে আঁকবো না, ওয়াই অ্যাক্সিসের টেম্পারেচার, এক্স অ্যাক্সিসের বাঁ দিকে এ কম্পোনেন্ট, ডান দিকে বি কম্পোনেন্ট।
বাঁ দিকের যে ওয়াই অ্যাক্সিস সেখানে এ কম্পোনেন্টের মেল্টিং টেম্পারেচার দেখো এখানে 327 ডিগ্রি দেওয়া হয়েছে লেডের জন্য, আর ডান দিকে যে ওয়াই অ্যাক্সিস সেখানে বি কম্পোনেন্টের মেল্টিং টেম্পারেচার দেখো এখানে 961 ডিগ্রি দেওয়া হয়েছে, এবং যে ইউটেকটিক টেম্পারেচার সেখানে আমরা একটা হরাইজন্টালি প্যারালাল লাইন ড্র করব, করে তার ইউটেকটিক যে কম্পোজিশন তার করেসপন্ডিং একটা প্রজেকশন লাইন এখান থেকে আমরা ড্র করব, এবং তার যে করেসপন্ডিং মানে পয়েন্ট সেখান থেকে দুটো কার্ভ ড্র করব, কার্ভগুলো ওপরের দিকে হালকা করে উঠে থাকবে। ব্যাস সিম্পলি এইভাবে আমরা প্রত্যেকটা সিস্টেমের ফেজ ডায়াগ্রাম আঁকতে পারবো, এবং অবশ্যই এখানে রেস্ট্রিকশনটা আমরা উল্লেখ করে দেবো যে প্রেশার ইজ কনস্ট্যান্ট, এবং যদি সেটা মেনশন করা থাকে কত প্রেশার সেটা বলে দেবো, এক্ষেত্রে মেনশন করা রয়েছে, এবং দ্যাট প্রেশার ইজ 1 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এবারে এই ফেজ ডায়াগ্রামটার ডেসক্রিপশনটা দেওয়া যাক। এখানে মোট 5খানা জোন রয়েছে, 1 নম্বর, 2, এই 3 নম্বর জোন, এই লাইনের বাঁ দিকটা হচ্ছে 4 নম্বর জোন, এবং এই লাইনের ডান দিকটা হচ্ছে 5 নম্বর জোন। এই যে AE এই লাইনটা এবং তার সাথে EB এই লাইনটা, এগুলো হচ্ছে লিকুইডাস। তাহলে সলিডাস কোনটা? না A থেকে C, C থেকে E, E থেকে D এবং D থেকে B, এগুলো হচ্ছে সলিডাস লাইন। ওকে, আচ্ছা 1 নম্বর যে জোনটা অবশ্যই এটা একটা হোমোজিনিয়াস জোন, এখানে দুটো তরল পদার্থই দুজনেই তরল অবস্থায় রয়েছে এবং পরস্পরের সাথে হোমোজিনিয়াসলি ওতপ্রোতভাবে মিশে রয়েছে। সো দিস পোর্শন ইজ হ্যাভিং আনস্যাচুরেটেড সলিউশন অফ lead and silver। 2 নম্বর এই যে ছোট্ট জায়গাটা রয়েছে কনফাইন্ড জোন বিটুইন A, C and E, এখানে যেটা হচ্ছে যে এখানে লেড খানিকটা ক্রিস্টালাইজ আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সেস লেড রয়েছে। ন্যাচারালি লেড এখানে তোমার গিয়ে 97.4%-এর থেকেও বেশি রয়েছে এই লাইনের বাঁ দিকে যদি হয়, ই এর বাঁ দিকে যদি হয় তাহলে অবশ্যই 97.4%-এর বেশি লেড থাকছে, এবং সেই লেডটা 97.4% থেকে যতটা বেশি ততটা ক্রিস্টালাইজড আউট হয়ে যাচ্ছে। ওকে, ধরা যাক এই জায়গাটা একটা মাঝামাঝি জায়গা, ধরা যাক সেটা তোমার গিয়ে 98.3%। ওকে, তাহলে কতটা বেশি হলো? না 1.3% বেশি হলো। তাহলে 1.3 গ্রাম লেড, 100 গ্রাম যদি টোটাল হয় তাহলে 1.3 গ্রাম লেড এখানে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, সলিড লেড থাকছে প্লাস একটা স্যাচুরেটেড সলিউশন থাকছে, এবং সেই সলিউশনটা স্যাচুরেটেড হচ্ছে কার রেসপেক্টে? না তোমার গিয়ে সিলভারের মধ্যে লেড, অর্থাৎ দ্য সলিউশন ইজ স্যাচুরেটেড উইথ রেসপেক্ট টু সিলভার ইন উইথ রেসপেক্ট টু লেড ইন সিলভার সলিউশন। ওকে, অর্থাৎ মিডিয়ামটা হচ্ছে সিলভার মিডিয়াম, সেখানে লেড ডিজলভ হয়ে রয়েছে এবং লেডের একটা স্যাচুরেটেড সলিউশন এখানে থাকছে, প্লাস এক্সেস যে লেডটা, স্যাচুরেশনের বাইরে যে এক্সেস লেড, সেই এক্সেস লেডটা এখানে ক্রিস্টালাইজড আউট হচ্ছে অ্যাজ এ সলিড। সো হিয়ার ইজ two phases. There are 2 phases. One is solid lead, another is a saturated solution of lead in silver. 3 নম্বরটা ঠিক উল্টো, এক্ষেত্রে যে পার্সেন্টেজটা রয়েছে সেখানে সিলভারের পার্সেন্টেজটা 97.4 এর থেকে, অর্থাৎ তার রেসপেক্টে 2.6 এর থেকে বেশি আছে। যখনই সিলভার 2.6 এর থেকে বেশি হবে, ধরো 3.6 আছে, তাহলে 1 গ্রাম সিলভার ক্রিস্টালাইজড আউট হয়ে যাবে। ধরো এখানে 50 গ্রাম সিলভার আছে, 50 গ্রাম মানে কত? 2.6 এর থেকে 47.4 গ্রাম বেশি। তাহলে এখান থেকে যখন আমরা নামা শুরু করব তখন আস্তে আস্তে এখানে পর্যন্ত আসা, মানে এখানে এই পয়েন্ট পর্যন্ত আসা পর্যন্ত মোট 47.4 গ্রাম লেড, সিলভার ক্রিস্টালাইজড আউট হয়ে যাবে। এরকমভাবে 2.6 এর থেকে ঠিক যতটা বেশি হবে ততটা করে সিলভার ক্রিস্টালাইজড আউট হয়ে যাবে। কেমন? তাহলে এই জোনটাতে সলিড সিলভার থাকছে এবং তার সাথে থাকছে স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার ইন লেড। এবার কিন্তু উল্টো, 2 নম্বরে কি ছিল? সিলভারের মধ্যে লেডের স্যাচুরেটেড সলিউশন প্লাস লেড, কিন্তু 3 নম্বরে কি হলো? সিলভার প্লাস লেডের মধ্যে সিলভারের স্যাচুরেটেড সলিউশন। ওকে, তো সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। 2 নম্বরে কি থাকছে? না সলিড সিলভার প্লাস মেল্ট, দিস মেল্ট ইজ আ স্যাচুরেটেড সলিউশন অফ লেড ইন সিলভার। আর 3 নম্বরে সিলভার সলিড প্লাস মেল্ট মানে এখানে স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার ইন লেড। ওকে, এইবার যখন আমরা এই লাইন বরাবর যে কোনো জায়গাতেই রিচ করি না কেন, সেখানকার কম্পোজিশন থ্রু আউট কি হবে? না 2.6% সিলভার
এবং 97.4% lead। এবারে এই কম্পোজিশনটাতে আমরা এসে পৌঁছলাম। এইবার কিন্তু আমাদের কি বলবো, ফাইনাল অ্যারেস্ট শুরু হচ্ছে। ইনিশিয়াল অ্যারেস্ট হয়ে গেল তখন, এইবারে ফাইনাল অ্যারেস্ট শুরু হচ্ছে। ফাইনাল অ্যারেস্টে কি হবে না, এই যে কম্পোজিশনটা এটা একসাথে ক্রিস্টালাইজ আউট করবে। অর্থাৎ এখন যে সলিডটা ক্রিস্টালাইজ আউট করবে সেটা কিন্তু একটা অ্যালয় হবে। সেইখানে lead এবং সিলভার পরস্পরের সাথে মিশে থাকবে। কি কম্পোজিশনে না 2.6% সিলভার এবং 97.4% lead। এবং এই যে 4 এবং 5 এই পুরো জোন, এই আয়তক্ষেত্রটা, this rectangle, this whole rectangle would consist this composition, the alloy composition. So this is thus an alloy is formed. এবারে যেটা দাঁড়াচ্ছে, তাহলে এই 4 এবং 5 এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে যখন আমরা 2 এর মধ্যে ছিলাম তখন কিছু এক্সেস lead ছিল, আর যখন আমরা 3 এর মধ্যে ছিলাম তখন কিছু এক্সেস সিলভার ছিল। তো তারা তো থেকেই যাচ্ছে, তার সাথে একটা অ্যালয় ক্রিস্টালাইজ আউট করছে। অর্থাৎ এটাও একটা সলিড প্লাস সলিড, 4 নম্বরটা, 5 নম্বরটাও একটা সলিড প্লাস সলিড। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে দ্বিতীয় যে সলিডটা সেটা কমন, সেটা একটা অ্যালয়, কিন্তু প্রথম যে সলিডটা সেটা আলাদা। দেখো এখানে lead প্লাস অ্যালয়, এখানে সিলভার প্লাস অ্যালয়। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো এইভাবে আমরা বর্ণনাগুলো খুব সংক্ষেপেই দিতে পারি এই ফরম্যাটে, এবং ফেজ ডায়াগ্রামটা খুব সহজে আঁকতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি 3 নম্বর বা 4 নম্বর সিস্টেমে। ধরা যাক 2 আর 3 করলাম না, 2 এবং 3 নম্বরটা একই রকম ভাবে করা যাবে, ইভেন 4 নম্বরটাও একই রকম ভাবে করা যাবে, বাট স্টিল আমি দ্বিতীয় একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে ব্যাপারটা সহজ করার চেষ্টা করছি, যাতে তোমরা এই ধরনের যে কোনো প্রবলেম দিলে সেগুলো পরীক্ষায় উত্তর দিতে পারো। তো ধরা যাক এটা বিসমথ এবং ক্যাডমিয়ামের একটা সিস্টেম। তো বিসমথের মেল্টিং পয়েন্ট 273 এ তে দেওয়া হলো, বি তে ক্যাডমিয়ামের মেল্টিং পয়েন্ট 323 সেটা দেওয়া হলো। এ কম্পোনেন্ট হিসেবে বিসমথ রয়েছে সেটা বাঁ দিকে, বি কম্পোনেন্ট হিসেবে ক্যাডমিয়াম রয়েছে সেটা ডান দিকে। তাদের যে ইউটেকটিক টেম্পারেচার 140 ডিগ্রি, সেটা এই লাইন বরাবর CED। ওকে, তাদের যে ইউটেকটিক কম্পোজিশন E, সেটা হচ্ছে 60% অফ ক্যাডমিয়াম, 40% অফ বিসমথ, সেটা দেওয়া হলো এই লাইন বরাবর, ডটেড লাইন বরাবর। এবং 1 2 3 4 5 এর ডেসক্রিপশনটা সেম টু সেম, অর্থাৎ একে যা দিয়েছি 4এও তাই, ইনফ্যাক্ট 2 এবং 3এও তাই। খালি পার্থক্যটা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে আমরা অ্যালয় কথাটা ব্যবহার করছি। ওকে, এবারে আমরা চলে আসছি সল্ট ওয়াটার সিস্টেমে, যেখানে অ্যালয়ের বদলে ক্রায়োহাইড্রিক মিক্সচার কথাটা ব্যবহার করব। কিন্তু এখানে আরও একটা ছোট্ট জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই যে লাইনটা দেখছো, এই লাইনটা কিন্তু তোমার গিয়ে অনেক ওপরে গিয়ে টাচ করছে। ইনফ্যাক্ট সেই জায়গাটাতে গিয়ে কি বলবো, তারা ডিকম্পোজ করে যেতে পারে। সেই কারণে এই জায়গাটাকে আমরা দেখাচ্ছি না। ওকে, তো প্রথম এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি, প্রথম কেন, এটা একমাত্র এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার গিয়ে জল এবং পটাশিয়াম আয়োডাইড সিস্টেম। অর্থাৎ যে 7খানা এক্সাম্পল আমি দিয়েছি, 1 হলো, 4 হলো এবং 7-এ আমরা এসেছি। তো 7-এ যে নিয়মে করব, তোমার গিয়ে 5 এবং 6 একই নিয়মে হবে। তো বি এর কোনো মেল্টিং পয়েন্ট এখানে আমরা দেখাচ্ছি না, যে কারণে ওই টেবিলটাতে খেয়াল করে দেখবে যে বি কম্পোনেন্টগুলো মেল্টিং পয়েন্টের জায়গায় একটা করে হাইফেন দেওয়া রয়েছে বা ড্যাশ দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, তো সুতরাং এদেরকে জাস্ট এখানে জাস্ট সাসপেন্ডেড করে দেবে বা ঝুলিয়ে রেখে দেবে। ওকে, কোথাও সে ওয়াই অ্যাক্সিসে টাচ করবে না, ডান দিকের ওয়াই অ্যাক্সিসে। তো এই হলো ফেজ ডায়াগ্রাম। ইউটেকটিক টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাকে আমরা এখন বলছি ক্রায়োহাইড্রিক টেম্পারেচার। ই হচ্ছে ক্রায়োহাইড্রিক পয়েন্ট, এবং তার করেসপন্ডিং কম্পোজিশন এই জায়গাটা হচ্ছে 52%, দ্যাট ইজ দ্য ক্রায়োহাইড্রিক কম্পোজিশন। এবার মজার ব্যাপার হচ্ছে, তোমরা সারা জীবন শুনে এসেছো যে জলের মধ্যে লবণের সম্পৃক্ত দ্রবণ। এমন কি শুনেছো কখনো যে লবণের মধ্যে জলের সম্পৃক্ত দ্রবণ? ইয়েস, সেটা সম্ভব। এই জায়গাটাতে সেটা সম্ভব। এই যে ই লাইনটা দেখছো বা ই পয়েন্টটা দেখছো, তার বাঁদিকের যে অংশটা, সেইখানে কি হয়, ধরো 52%-এর থেকে কম পরিমাণ পটাশিয়াম আয়োডাইড আছে। ধরা যাক 50% পটাশিয়াম আয়োডাইড আছে, তাই তো? অর্থাৎ তোমার গিয়ে জল 48%-এর বদলে 50% আছে, অর্থাৎ 2% এক্সট্রা জল আছে। অর্থাৎ গ্রামে যদি ধরি তাহলে 2 গ্রাম এক্সট্রা জল আছে। তো এই জায়গাটাতে তুমি যখন ঠান্ডা করছো, সিস্টেমটাকে উপর থেকে নাপছো 1 নম্বর জোনে, এই নাপছো, এই পয়েন্টে যখন এলো, তখন
বরফ পিওর আইস ক্রিস্টালাইজ আউট করবে। এখানে কিন্তু লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ ক্রিস্টালাইজ আউট করে ঠান্ডা করলে, তাই তো? এক্ষেত্রে এটা বরফের সম্পৃক্ত দ্রবণ বলা যেতে পারে। এইভাবে জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি অ্যাজ ইফ বরফ ক্রিস্টালাইজ আউট করে যাচ্ছে। অর্থাৎ লবণ জলের একটা সম্পৃক্ত দ্রবণ থাকছে, অবশ্যই সেটা একটা স্যাচুরেটেড সলিউশন, বাট আইস ইজ ক্রিস্টালাইজিং আউট ইনস্টেড অফ সল্ট। ওকে, তার মানে আইস বা জল সেখানে এক্সেস পরিমাণে রয়েছে। কত গ্রাম রয়েছে? 2 গ্রাম জল এক্সেস রয়েছে। যখনই জলের পরিমাণটা 48 গ্রাম হয়ে গেল আর পটাশিয়াম আয়োডাইড 52 গ্রাম হয়ে গেল, তখনই মানে তাদের রেশিওটা বা পার্সেন্টেজটা 48:52 হয়ে গেল, তখনই কি হলো, তারা ক্রায়োহাইড্রিক কম্পোজিশনে পৌঁছে গেল এবং তখন তারা একসাথে ক্রিস্টালাইজ আউট করবে। ওকে, তাহলে এই 2 নম্বর জোনটা মানে আইস প্লাস স্যাচুরেটেড সলিউশন। মেল্টের বদলে এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, বাট দিস সলিউশন ইজ স্যাচুরেটেড উইথ রেসপেক্ট টু আইস। অন দ্য আদার হ্যান্ড 3 নম্বরটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড। তার মানে এই যে ইবি কার্ভটা, এটা হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ পটাশিয়াম আয়োডাইড ইন ওয়াটার। এটা সম্বন্ধে তোমরা জানো এবং কিভাবে তোমরা সলিবিলিটি কার্ভটা এতদিন ড্র করে এসেছো সেটা আমি দেখাবো অ্যানিমেশনের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আমরা দিচ্ছি যে এই যে বি পয়েন্টটা এখানে তো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ঝুলে রয়েছে, কোথাও টাচ করছে বা কাট করছে না। সেটার কারণ হচ্ছে যে সিন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ পটাশিয়াম আয়োডাইড ইজ মাচ হায়ার দ্যান দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ওয়াটার, অর্থাৎ জলের ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকেও বেশি। জলের ক্রিটিক্যাল টেম্পারেচার কত? 374 ডিগ্রি সেলসিয়াস। তার থেকেও বেশি হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের তোমার গিয়ে মেল্টিং টেম্পারেচার। ওকে, সো ইট ক্যানট বি রিয়ালাইজড ইন দ্য ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামে এই জিনিসটাকে আমরা পৌঁছতে পারি না, কারণ হচ্ছে যদি পৌঁছানোর চেষ্টা করি সেটা জলের ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকেও বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ জলের আর তরল অস্তিত্ব থাকছে না, বা জলের যে ভেপার ফেজ তার অস্তিত্ব থাকছে, জল তখন গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে। অর্থাৎ অ্যাবভ ক্রিটিক্যাল টেম্পারেচার অল আর গ্যাসেস, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ভেপার অর লিকুইড। সেই কারণে আমরা এখানে ফেজ ডায়াগ্রামে বিটাকে ওয়াই অ্যাক্সিসে টাচ করাচ্ছি না। ওকে, আচ্ছা, 4 নম্বর জোনটার এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে আইস প্লাস ক্রায়োহাইড্রিক মিক্সচার, আর 5 নম্বর জোন পটাশিয়াম আয়োডাইড প্লাস ক্রায়োহাইড্রিক মিক্সচার। আর এখানে আমরা ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করেছি। 1 নম্বর জোনে ডিগ্রি অফ ফ্রিডম 2। ওকে, সেখানে কম্পোজিশন টেম্পারেচার দুটোই লাগবে। আর এছাড়া 2, 3, 4, 5 উভয়ের ক্ষেত্রেই যেহেতু দুটো করে তোমার গিয়ে ফেজ রয়েছে, অবশ্যই দুটো করে ফেজ রয়েছে। 2 এবং 3-এ সলিড প্লাস লিকুইড, আর অন দ্য আদার হ্যান্ড 4 এবং 5-এ দুটো করে সলিড। ওকে, 4-এ রয়েছে আইস প্লাস তোমার গিয়ে ক্রায়োহাইড্রিক মিক্সচার সলিড, আর অন দ্য আদার হ্যান্ড 5-এ রয়েছে পটাশিয়াম আয়োডাইড প্লাস ক্রায়োহাইড্রিক মিক্সচারের সলিড ফর্ম। আর ইকে অবশ্যই ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। তো এটা কিভাবে ক্যালকুলেট করা হয় তোমরা এখন জিনিসটা খুব ভালো জেনে গিয়েছো, তোমরা এখন খুব ভালোভাবেই পারবে। মাথায় রাখবে রেস্ট্রিকশন হচ্ছে প্রেসার ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে ডেসক্রিপশনটা কি হলো না, দ্য ইনভ্যারিয়েন্স, এই যে এই পয়েন্টটা এটা 0 হচ্ছে কেন, সেটা হচ্ছে দ্য ইনভ্যারিয়েন্স অফ দ্য সিস্টেম at the cryohydric point. Invariance মানে degree of freedom 0, invariant. Okay, so this permits salt ice mixtures to be used as constant temperature bath. এটার ইউটিলিটি এখানে বলা হচ্ছে যে এটাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বাথ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবং সেটা ভেরি লো টেম্পারেচারে। ইট ইজ এ ভেরি good advantage so that you can use it at a very low temperature as well as at -23 degrees Celsius. So continuous addition of salt from 0 degree Celsius results in melting of some ice. অর্থাৎ বরফের মধ্যে তুমি যদি পটাশিয়াম আয়োডাইড অ্যাড করছো তাহলে কি হচ্ছে, ন্যাচারালি বরফটা গলতে থাকবে। তো সেখানে বরফ গলছে মানে কি, হিটের অ্যাবজর্পশন হচ্ছে। হিটের অ্যাবজর্পশন হচ্ছে মানে কি হচ্ছে না, তোমার কি জিনিসটা ক্রমশ ঠান্ডা হচ্ছে। So dissolution of salt that involves absorption of heat and temperature drops. Okay, addition of sufficient amount of potassium iodide মানে কত, ম্যাক্সিমাম 52%, lead to the system as good as down to -23 degrees Celsius. তাহলে আমি লো টেম্পারেচারে যদি কোনো কিছু পেতে চাই বা একটা মানে টেম্পারেচার বাথ পেতে চাই, তাহলে খুব সহজ, যে তুমি বরফ নাও, বরফের মধ্যে পটাশিয়াম আয়োডাইড 52% অ্যাড করে দাও। অ্যাড করে দিলেই তার টেম্পারেচার ঝাট করে -23 ডিগ্রিতে নেমে যাবে এবং সেটাকে তোমরা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বাথ হিসেবে ব্যবহার করতে পারবে। ওকে, তো এবং যেহেতু এটার সিস্টেমটা ইনভ্যারিয়েন্ট, ডিগ্রি অফ ফ্রিডম 0, ফলে সেটা ওই জায়গাটাতে কিন্তু ফিক্স থাকবে, দ্যাট ইজ টু দ্য ক্রায়োহাইড্রিক টেম্পারেচার -23 ডিগ্রি। ঠিক আছে, এত তো বললামই আমরা। সো অ্যাট দিস পয়েন্ট
three phases such as ice, solid salt and the saturated solution are at equilibrium and the temperature remains constant. যেটা বললাম যে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তো এবারে আমি বলি যে এই যে EB এটা যে অ্যাকচুয়ালি সলিবিলিটি কার্ভ সেটা কি করে সম্ভব। দেখো, the EB curve is actually the solubility curve of potassium iodide in water that can be explained from the following illustration. এখানে দেখো ফেজ ডায়াগ্রামটা রয়েছে, ঠিক আছে। তো এটাকে এবার ক্লকওয়াইজ আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। দেখো, ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। ওকে, ঘুরিয়ে দেওয়ার পর তাকে আমরা ভার্টিক্যালি ফ্লিপ করছি। ওকে, দেখো অ্যাকচুয়ালি এটাকে ভার্টিক্যাল ফ্লিপ বলে, এটাকে হরাইজন্টাল ফ্লিপ বলে। এই হরাইজন্টালি ফ্লিপ করলাম, দেখো কি হলো, এখানে নিচ থেকে উপরে উঠছি মানে পটাশিয়াম আয়োডাইডের কনসেন্ট্রেশন এরকম হয়ে গেল জিনিসটা, আর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে মানে টেম্পারেচার বাড়ছে। এবং খেয়াল করে দেখো যে তোমরা এক্স অ্যাক্সিসটাকে কোথায় রাখতে, এক্স অ্যাক্সিসটাকে রাখতে এইরকম একটা জায়গায়, রাখতে, অর্থাৎ যেখানে কিনা তোমার গিয়ে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে ওয়াই অ্যাক্সিসটাকে কোথায় রাখতে না 0 ডিগ্রিতে রাখতে, এরকম একটা জায়গায়। এই ছিল তোমাদের ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসটাকে এইরকম ড্র করতে, তাহলে এই হতো এক্স অ্যাক্সিস, এই হতো ওয়াই অ্যাক্সিস, আর এই হতো তোমাদের সলিবিলিটি কার্ভ। মনে করে দেখো মাধ্যমিক লেভেলে তোমাদের একটা প্রশ্ন আসতো যে খাদ্য লবণের দ্রাব্যতা 80 এর মানেটা কি, বা খাদ্য লবণের দ্রাব্যতার লেখো অঙ্কন করো। তো কি করতে, এই দিতে ওয়াই অ্যাক্সিস, এই দিতে এক্স অ্যাক্সিস, এবং এইভাবে তার দ্রাব্যতা লেখটা অঙ্কন করতে, সেম জিনিস। সো দিস ইজ দ্য সলিবিলিটি কার্ভ অফ সাম সল্ট ইন ওয়াটার। ওকে, এবারে চলে আসি তোমাদের একটা প্রবলেমে। 2 নম্বর যে সিস্টেমটা ছিল সেই 7খানের সিস্টেমের মধ্যে, সেইখানে একটা অ্যালয় সিস্টেম ছিল, অর্থাৎ মেটাল প্লাস মেটাল সিস্টেম ছিল, সেটা হচ্ছে অ্যান্টিমনি এবং লেড সিস্টেম। তো সেইখানে যে ডেসক্রিপশনটা ছিল আর কি, সেটা এখানে রিপ্রোডিউস করা হচ্ছে যে অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট 631 ডিগ্রি সেলসিয়াস, লেডের মেল্টিং পয়েন্ট 327 ডিগ্রি সেলসিয়াস, whereas their eupectic composition is 86% at 46 degrees Celsius. Okay, that is the eupectic temperature. Now, if at 400 degrees Celsius, lead becomes saturated at 66% weight, then calculate the mass of solid antimony crystallized out at 400 degrees Celsius if the composition has 35% of lead. And question number B was how much will be the maximum amount of antimony that can be recovered from this melt. তার মানেটা কি দাঁড়ালো এই প্রশ্নটার, যে এই ফেজ ডায়াগ্রামটা প্রথমত তোমাকে আঁকতে হবে। আঁকার পর 400 ডিগ্রিতে কি বলা হচ্ছে যে lead becomes saturated, তার মানে লেডের যে সলিউশনটা যেখানে অ্যান্টিমনি ডিজলভড হয়ে রয়েছে সেখানে লেড 66% এবং অ্যান্টিমনি 34%, এই অবস্থায় এলে অ্যান্টিমনি ক্রিস্টালাইজ করবে, অর্থাৎ লেড স্যাচুরেটেড হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যান্টিমনি। অর্থাৎ অ্যান্টিমনি যদি এখানে 34%-এর বেশি থাকে কোনো কারণে, তাহলে সেই এক্সেস পার্সেন্টেজ অফ অ্যান্টিমনি কি হবে, ক্রিস্টালাইজড আউট হয়ে যাবে। সেই পরিমাণটা কত, যদি কিনা টেম্পারেচারটা 400 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা প্রথমত। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম কতটা রিকভার করা যাবে, তার মানে যে আমরা যদি 246 ডিগ্রি সেলসিয়াস অবধি নামতে পারি, তাহলে ততদূর পর্যন্ত আসা পথে মোট কতটা অ্যান্টিমনি এক্সেস বেরিয়ে আসতে পারে, এই হচ্ছে ক্যালকুলেশন। তো ফেজ ডায়াগ্রামটা আমরা ড্র করলাম। এই যে এখানে কম্পোনেন্ট এ অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট 631, এখানে কম্পোনেন্ট বি এর মেল্টিং পয়েন্ট 327, 86% অফ লেড, ইউটেকটিক কম্পোজিশন, এবং ডেফিনেটলি এখানে 14% অ্যান্টিমনি রয়েছে। আর এইখানে 400 ডিগ্রি সেলসিয়াসে দেখো একটা ব্লু লাইন আসছে, এই 400 ডিগ্রি সেলসিয়াসে কি হলো না, এই যে পার্সেন্টেজটা এটা হচ্ছে 66%। দেখো এখানে একটা ব্লু লাইন, এই প্রজেকশন হলো এক্স অ্যাক্সিসের উপরে, অর্থাৎ এখানে 66% লেড যদি থাকে এবং 34% অ্যান্টিমনি যদি থাকে, তাহলে স্যাম্পল যে সেই সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যায়। তাহলে এই যে 400 ডিগ্রি, তো সেই 400 ডিগ্রিতে কতটা অ্যান্টিমনি বেরিয়ে আসবে যদি কিনা সেটা একটা 35-65 এর কম্পোজিশন হয়, অর্থাৎ এখানে 35 গ্রাম লেড আছে এবং 65 গ্রাম অ্যান্টিমনি আছে। তাহলে কি নামলো, এই দেখো এখানে ব্লু লাইনটা নামলো এখানে পর্যন্ত, অর্থাৎ এখানে আমার হাতে 35 গ্রাম লেড এবং 65 গ্রাম অ্যান্টিমনি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে
এখান থেকে যখন এত দূর পর্যন্ত আসছি তখন আমরা 400 ডিগ্রি লাইনটা ক্রস করছি বা টাচ করছি। তো এই 400 ডিগ্রিতে আমাদের যে ডিজায়ার্ড পার্সেন্টেজ সেটা হচ্ছে যে লেড হতে হবে 66% এবং অ্যান্টিমনি হতে হবে 34%। কিন্তু আমাদের হাতে কি রয়েছে না, লেড রয়েছে তোমার গিয়ে 65% এবং অ্যান্টিমনি রয়েছে, লেড রয়েছে তোমার গিয়ে 35% এবং অ্যান্টিমনি 65% রয়েছে। তাহলে কতটা বেরিয়ে আসবে? অ্যান্টিমনি অনেক বেশি আছে, তাই না? তাহলে কতটা অ্যান্টিমনি বেরিয়ে আসবে? এখান থেকে এতটা। আর বি যে প্রশ্নটা ছিল সেখানে হচ্ছে এখান থেকে এত দূর অবধি যদি আমরা নামতে পারি তাহলে কতটা বেরিয়ে আসবে। সেখানে ডেফিনেটলি তাদের রেশিওটা কত হতে হবে না, লেড হবে 86% এবং অ্যান্টিমনি হবে 40%। ওকে, তো দুরকমভাবে আমরা অঙ্কটা করতে পারি, একটা লিভার রুল অ্যাপ্লাই করে করতে পারি, একটা লিভার রুল অ্যাপ্লাই না করে করতে পারি। প্রথমত আমরা লিভার রুল অ্যাপ্লাই না করে করবো। এখানে গ্রাফটা আমরা রিপ্রোডিউস করেছি। তো দেখো 400 ডিগ্রিতে অ্যান্টিমনি এবং লেডের পার্সেন্টেজটা কত থাকার কথা? সেটা হচ্ছে 34/66 থাকার কথা, তাই তো? এবং সেই রেশিওটা হচ্ছে 0.52 এবং ডেফিনেটলি ইউটেকটিক যেটা সেটা 0.16, 14/86, তার থেকে এই রেশিওটা অনেক বেশি। ওকে, এখন কথা হচ্ছে সেটা আমরা এখানে দেখালাম যে লেড বাই অ্যান্টিমনি অফ দ্য মেল্ট whereas it is greater than that of lead by antimony by lead। এখানেও ভুল বললাম আমি, অ্যান্টিমনি বাই লেড ইন দ্য মেল্ট ইজ গ্রেটার দ্যান অ্যান্টিমনি বাই লেড ইন দ্য ইউটেকটিক। ওকে, তো আমার কাছে মোট 20 গ্রাম স্যাম্পল রয়েছে। এই 20 গ্রামের মধ্যে যেটা বলা হলো যে লেড আছে 35%, অর্থাৎ 7 কেজি, 20 গ্রাম নয় 20 কেজি, 7 কেজি, আর অ্যান্টিমনি আছে 20 - 7 = 13 কেজি। এখন এই 7 কেজি লেডের এগেনস্টে অ্যান্টিমনি 400 ডিগ্রিতে থাকার কথা কতটা না 34%, আর 246 ডিগ্রিতে থাকার কথা কতটা না 14%, এই 7 কেজি লেডের এগেনস্টে। ওকে, তাহলে সে তার তুলনায় অনেকটাই বেশি অ্যান্টিমনি আছে। তাহলে কতটা বেশি অ্যান্টিমনি আছে সেটাই স্যাম্পল থেকে বেরিয়ে আসবে। তো ধরা যাক তোমার গিয়ে m কিলোগ্রাম অফ অ্যান্টিমনি ইউটেকটিক কম্পোজিশনে কীভাবে পাওয়া যাবে, ঠিক আছে? অ্যান্ড যেটা বাকি অ্যামাউন্ট সেটা বেরিয়ে আসবে, অর্থাৎ 13 - mটা কী হবে না বেরিয়ে আসবে। আর ইউটেকটিকে m থাকবে 7-এর সাথে, অর্থাৎ m/7 এই রেশিওটা একবার হবে 34/66 আর একবার হবে 14/86। তাহলে একবার m/7কে 34/66 সাথে সমান করা হবে, আরেকবার 14/86 সাথে সমান করা হবে। তাহলে এতটা 7 কেজির সাথে থাকবে ইউটেকটিক কম্পোজিশনে, আর বাকিটা কি হবে বেরিয়ে আসবে। টোটাল 13 আছে, তাহলে বাকি মানে 13 - সেই m কেজি বাইরে বেরিয়ে আসবে। তাহলে কি হলো, প্রথমবার কি করলাম আমরা 34/66 করলাম, সেক্ষেত্রে m হচ্ছে 3.6 কেজি, আর দ্বিতীয়বার কি করলাম 14/86 করলাম m/7কে, ঠিক আছে? ওখানে আমরা m/7 করেছিলাম, এখানে 7/m করেছি। তো ওখানে লেড ওপরে ছিল অ্যান্টিমনি নিচে, এখানে অ্যান্টিমনি ওপরে লেড নিচে, তাতে কিছু যায় আসে না, তাদের সিকোয়েন্সটা ঠিক থাকলেই হলো। তো যাই হোক, এখানে m হচ্ছে 1.14 কেজি। তাহলে 13 থেকে এখানে 3.6 বাদ যাবে, আর এখানে 1.14 বাদ যাবে। তাহলে প্রথমবার 400 ডিগ্রিতে 9.4 কেজি বেরিয়ে আসবে, আর দ্বিতীয় ক্ষেত্রে ম্যাক্সিমাম হিসেবে 13 - 1.14 অর্থাৎ 11.86 কেজি বেরিয়ে আসবে। এটাই যদি আমরা লিভার রুল অ্যাপ্লাই করি তাহলে দেখো কীরকম হয়, অনেক সহজ হয়ে যায় ক্যালকুলেশনটা। সেখানে কি বলা হচ্ছে না 400 ডিগ্রিতে CY/CX ইকুয়াল টু কী হবে, যে মাস অফ অ্যান্টিমনি ক্রিস্টালাইজড আউট ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য মেল্ট, অর্থাৎ অ্যান্টিমনি যেটা বেরিয়ে এলো সেইটা যদি মাইনাস করে দিই টোটাল মাস থেকে, সেই মাসটা তাহলে মাস অফ দ্য মেল্ট। ওকে, তাহলে CY - CX, তাহলে CY মানে কি, CY মানে XY থেকে CX বাদ যাবে। XY এর মান কত 66, আর CX কত না 35, তাহলে 66 - 35, নিচে CX মানে 35ই থাকছে, উপরে m পরিমাণ অ্যান্টিমনি বেরিয়ে আসছে। টোটাল মেল্ট কত 20, তাহলে এখন মেল্ট কত m বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে 20 - m, তাহলে এটাকে সলভ করলে দাঁড়াচ্ছে m = 9.4 কেজি। ওকে, এবং সেটা কিন্তু আমাদের আগের যে স্লাইড দেখো এখানে 9.4 মিলে যাচ্ছে। সিমিলারলি 11.686টাও এখানে মিলে যাচ্ছে। একই রকমভাবে করলাম যে C' - CE, এই যে C' to CE ডিভাইডেড বাই C' to CX
ওকে, তাহলে কি হলো, মাস অফ সলিড অ্যান্টিবডি ডিভাইডেড বাই মাস অফ দ্য মেল্ট। তাহলে সি ড্যাশ সিই মানে হচ্ছে 86 মাইনাস 35, অর্থাৎ এক্স ড্যাশ সিই মাইনাস তোমার গিয়ে এক্স ড্যাশ সি ড্যাশ, এক্স ড্যাশ সিই সি ড্যাশ সিই মানে 86, এক্স ড্যাশ সি ড্যাশ মানে 35, 86 থেকে 35 বাদ গেল, ডিভাইডেড বাই 35 মানে সি ড্যাশ এক্স ড্যাশ। এটা একই রকমভাবে এম বাই 20 মাইনাস এম, সেখান থেকে এম বেরোলো 11.86 কেজি। তাহলে বোঝা গেল কী করে আমরা প্রবলেমগুলো সলভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং পরীক্ষায় দিলে এইভাবেই জিনিসটা করতে হবে। এবার যেভাবে বলবে সেইভাবে করবে। তো আজ তাহলে এটুকুই থাক। থ্যাংক ইউ।